আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন, এই ছবিটির কথা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের স্মরণে রয়েছে। মাত্র 2 মাস আগের ছবি এটি, এবং এই ছবিটি ছিল একটি ঐতিহাসিক ছবি, যেমনটা বাংলাদেশের গণমাধ্যম ওই সময় ঢাক ঢোল পিটিয়ে কিন্তু সম্প্রচার করেছিল। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে কেন্দ্র করে যেই মহাব্বত এবং যেই ভালোবাসা দেখিয়েছে, বাংলাদেশের আর পেছন ফিরে তাকাতে হবে না। এই ধরনের কথা কিন্তু গাল গল্প বহু বলা হয়েছে। ওই সময় আমি একটা কথা বলেছিলাম যে শুধু এই ঘটনা নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই এই ধরনের ঘটনা আসবে, কারো ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে বাংলাদেশের জন্য কিছু এনে দেবে, এটা যখনই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে, তখনই বাংলাদেশের মানুষের সব থেকে বড় ক্ষতি হবে। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম যে কোনো ব্যক্তিগত সম্পর্কের অধীনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনোই নির্ধারণ হতে পারে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং সকল কিছু নির্ধারণ হবে বাংলাদেশের মানুষের স্বার্থে, ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে নয়। ব্যক্তিগত সম্পর্ক আমাদের সাবেক প্রধানমন্ত্রীরও কিন্তু ভারতের সঙ্গে ভালো ছিল, আর ভারত আমাদের এখন কি দেখাচ্ছে সেই বিষয়ে কিন্তু আর নতুন করে বলতে চাই না। এখন যুক্তরাষ্ট্রও কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশকে আবারও নতুন করে কাজকলা দেখিয়েছে। যেমন রিসেন্টলি যুক্তরাষ্ট্রের নিজস্ব সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে, সেখানে একটা ইমেল করা হয়েছিল যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছে, টানাপোড়েন চলছে, এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আসলে কি করবে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি হবে, যুক্তরাষ্ট্র এই বিষয়কে কেন্দ্র করে কি ভাবছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রয়েছে, তিনি ইমেলের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ভারতের এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনো মন্তব্য করবে না। এই কূটনীতিক টানাপোড়েন এবং সকল কিছু ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের হাতে তারা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে তারা আর কোনো হস্তক্ষেপ করবে না, নীরব ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক বা মিলিটারি কার্যক্রম করার চিন্তা করছে ভারত। এমন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বলছে আমি কোনো কিছু করব না, আমি নীরব ভূমিকা পালন করব। দেখুন, আমার কথা এবং এই কাজের সঙ্গে মিল পেয়েছেন যে বাংলাদেশের ইস্যু সম্পর্কে সকল কিছু ভারতের হাতে যুক্তরাষ্ট্র ছেড়ে দিয়েছে, যে এই দেশ সম্পর্কে আপনারা সিদ্ধান্ত নেবেন, আমরা কোনো কিছু করব না। যদি কোনো চাপ প্রয়োগের ক্ষেত্র লাগে তাহলে আমরা সেটা প্রয়োগ করব, তবে সকল সিদ্ধান্ত আপনার হাতে। এখন কি সেটা প্রমাণিত হয়েছে? এখন প্রশ্ন হলো, চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে এই যে আমরা সম্পর্ক খারাপ করলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করলাম নতুন দিগন্ত উন্মোচনের আশায়, যে আমাদের ভারতের আগ্রাসন থেকে বাঁচাবে, এখন কি আগ্রাসন থেকে আমরা বাঁচতে পারছি, নাকি যুক্তরাষ্ট্রের এই নীরবতা এই ভারতকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশের ভেতর আগ্রাসন করতে? এবং দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম ইনক্লাবের ভেতর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যে রিপোর্টটা কিন্তু খুবই উদ্বেগজনক। বলা হচ্ছে যে আগামী 20 জানুয়ারি চূড়ান্ত টার্গেট নির্ধারণ করে এই জায়গায় বাংলাদেশের ভেতর বড় ধরনের নাশকতা বা সীমান্ত এলাকায় সীমিত পরিসরে কোনো হামলার পরিকল্পনা কিন্তু চূড়ান্ত করছে ভারত। এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে তাদের গোয়েন্দা সংস্থার লজিস্টিক সাপোর্ট সকল কিছু একসঙ্গে কাজ করছে। এবং পরিকল্পনাটা হলো যে দেশে বিদেশে ধারাবাহিক ছোট ছোট বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা ঘটবে, যেটার কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা বড় ধরনের বেকায়দায় পড়বে এবং চূড়ান্ত পরিস্থিতি একটা ধ্বংসাত্মক পরিস্থিতিতে দাঁড়াবে। গোয়েন্দা সংস্থা এমন রিপোর্ট দিয়েছে যে এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। এবং সবথেকে উদ্বেগের বিষয় হলো যে অলরেডি ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক বাংলাদেশে অলরেডি প্রবেশ করে গেছে এবং তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে একটি ঘটনার কথা আমি উল্লেখ করছি, যে ইতিমধ্যে জানা গেছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং কিছু বিশ্ববিদ্যালয় অন্যান্য যে ভারতে রয়েছে, সেখানে বাংলাদেশের যে স্টুডেন্টরা পড়েন তাদের একত্রিত করে, বিশেষ করে হিন্দু শিক্ষার্থীদের একত্রিত করে, সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের যিনি ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন ডক্টর প্রেরণা মালমোহত্রা, তিনি কিন্তু হিন্দু নির্যাতনের অভিযোগ এনে সেই জায়গায় বড় একটা সমাবেশ করতে যাচ্ছেন। আর এই বিষয়টাকে সরাসরি কিন্তু সাপ্লাই দিচ্ছে এবং সমর্থন দিচ্ছে ভারতের বিজেপি সরকার। এবং এটা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু বড় ধরনের একটা লবিং পর্যায়ে চলে যাবে, যেখানে কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমগুলোর উপস্থিতিও নিশ্চিত করা
হচ্ছে, যাতে করে এই ঘটনাটাকে ইন্টারন্যাশনালি ভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। আগামী 9 ডিসেম্বর এই ঘটনা ঘটবে, যেই ঘটনার উৎপত্তি কিন্তু ধারাবাহিকভাবে 20 জানুয়ারি যে মেগা ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে ভারত, সেটার একটা দিক নির্দেশনা দেবে বা সূত্রপাত করবে। ভারত কিন্তু এমনটাই পরিকল্পনা করছে। এখন দেখুন, ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সার্জিক্যাল স্ট্রাইক করে ঢাকায় প্রবেশ করে ঢাকায় তার পছন্দের লোককে ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধরনের চিন্তা করাটাও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। এটা কোনো বাস্তবিক কোনো বিষয় নয়। বাংলাদেশের মানুষ যাকেই চাইবে, এখানে সুনির্দিষ্ট কেউ নেই, যাকেই চাইবে ভোটের মাধ্যমে তিনি ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন, এটাই হলো চূড়ান্ত কথা। তবে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়ন এবং এই যে স্ট্র্যাটেজি, তার একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাও রয়েছে। দেখুন, একবার যদি বাংলাদেশের উপর ট্যাগলাইন লাগিয়ে দেওয়া যায় যে বাংলাদেশের ভেতর বিভিন্ন ধরনের যে ছোট ছোট সম্প্রদায় রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার করা হয়, তাহলে বাংলাদেশে নতুন করে আর কোনো বিনিয়োগ আসবে না। এমনকি বাংলাদেশের ভেতর বর্তমানে যে গার্মেন্টস সেক্টরে বড় বিনিয়োগ রয়েছে, সেটাও কিন্তু চলে যাবে। আর এই ক্ষেত্রে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন করতে পারবে। সুতরাং এই ইস্যুটিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দলকে সহযোগিতা করার জন্য বা এই জায়গায় সীমান্ত এলাকা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ভারত যদি কয়েক বিলিয়ন ডলারও খরচ করে, সেটা তাদের ইনভেস্টের মতো। তারা কিন্তু এর লং টার্ম যে পাওনা, সেটা অন্যভাবে নিতে চাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এখন এই জিনিসগুলোর প্রতিকার তো আমরা বাংলাদেশের মানুষ আর করতে পারবো না। আমরা নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করতে পারবো, দাঁড়িয়ে থাকতে পারবো। তবে এই আন্তর্জাতিক লবিং এর যে বিষয়টা, আন্তর্জাতিকভাবে এই ইস্যুগুলোর যে সমাধানের বিষয়টা, সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। দেখুন, বর্তমানে জাতিসংঘের যে হিউম্যান রাইট কাউন্সিল রয়েছে 47টি সদস্য দেশের, সেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা কোনো বড় ব্যাপার নয় একটি জাতিসংঘের প্রতিনিধি দল তৈরি করে বাংলাদেশের ভেতর তাদের বাস্তবিক অর্থে তদন্তের জন্য ডেকে আনা, যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এবং ভারত আসলে কি অপপ্রচারটা করছে, এটা নিশ্চিত করার জন্য এই টিম ডেকে আনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় কিছু ছিল না। তবে প্রশ্নটা হলো, অন্তর্বর্তী সরকার এটা পারলো না কেন? দেখুন, হিউম্যান রাইট কাউন্সিলের যিনি প্রধান রয়েছেন জাতিসংঘের, মিস্টার তুর্ক, তিনি কিন্তু বাংলাদেশ সফর করেছিলেন। তার সঙ্গে কিন্তু সুযোগ ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে তাকে সশরীরে বিষয়গুলো দেখানোর জন্য, যে দেখুন ভারত আসলে আমাদের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করছে, আমরা এই সুযোগটা কেন নিলাম না? কেন মিস্টার তুর্কের সঙ্গে আমরা শুধু একটি ঘরের ভেতর বৈঠক করে সেখানে তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেব, অথচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থে যে জিনিসটা, সেটাই করলাম না? এই ব্যর্থতার দায় আসলে কে নেবে? দেখুন, দেশ রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষকে নতুন করে শেখানোর কিছু নেই। বাংলাদেশের মানুষ 1971 সালে ঠিক যেইভাবে দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এখনো পড়বে। এর জন্য কোনো ধরনের মিটিং মিছিল কোনো কিছুর প্রয়োজন নেই। সময় আসলে বাংলাদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়বে। তবে প্রশ্ন হলো, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করছে? এই জিনিসগুলো কিন্তু এখন পরিষ্কার হওয়া দরকার। দেখুন, 20 জানুয়ারিকে কেন্দ্র করে যে প্রোগ্রাম হচ্ছে, আমরা জানি না যে এটা আসলে কি রূপে আসবে। যে কোনো আন্দোলন একটা সাধারণ মানুষের আন্দোলন হয়েও কিন্তু এটা আসতে পারে। সুতরাং এই সার্বিক বিষয়গুলো প্রতিরোধ করার একমাত্র উপায় হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি করা। আগামী 6 মাস বা 1 বছর জরুরি অবস্থা জারি করা খুবই জরুরি। 6 মাস বা 1 বছর কোনো দল মিছিল মিটিং করতে পারবে না। শুধু রাষ্ট্র সংস্কারের কাজ চলবে। এই জায়গায় তাদের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, তারা পরামর্শ দিতে পারেন কি করে আলাপ আলোচনা হবে, এবং সুনিশ্চিত করতে হবে যে এই জায়গায় কারো দলীয় পরিচয় বিচার করা হবে না। তিনি কি করেছেন বা তিনি কি করছেন সেটা বিচার করতে হবে। এইভাবেই কিন্তু দেশে অ্যাকশন নিতে হবে এবং দেশ পরিষ্কারের কাজ করতে হবে। এই জিনিসগুলো যদি সুনির্দিষ্টভাবে আমরা করতে না পারি, তাহলে এই সমস্যা থেকে উঠতে আমরা পারবো কিনা সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত